পরিবর্তন আসছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, স্থায়ী কমিটি থেকে সাংগঠনিক প্রতিটি স্তরকে ঢেলে সাজানো হবে। এ নিয়ে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ের কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন, তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখা এবং সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করাই তারেক রহমানের নতুন চ্যালেঞ্জ। মাহিলা ইসলামের প্রতিবেদন। দলকে নতুনভাবে ঢেলে সাজাতে সাংগঠনিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে সফরে গেলে অন্তত একটি সেশনে কথা বলছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। সবশেষ তিনি আলোচনা করেছেন রংপুর বিভাগের কয়েকটি জেলা ইউনিটের সাথে। সম্প্রতি দলটির স্থায়ী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কোন পথে এগুচ্ছেন তারেক রহমান, তার একটা ধারণা দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আন্দোলন, নির্বাচন, তারপর সরকার গঠন, এসবের জন্য একটু আমাদের সাংগঠনিক কাজ একটু স্তীমিত হয়ে গেছিল। আবার এটাকে সচল করার জন্য, স্তীমিত থেকে আবার জেগে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ শুরু করব। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতেই এই সব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে সব ইউনিটেই আসতে পারে নতুন নতুন মুখ। আমাদেরও কাউন্সিল হবে, এটা আনুষ্ঠানিকভাবে যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই হবে। সেখানে নিশ্চয়ই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, তাদের মূল্যায়ন তো নিশ্চিতভাবেই তাদের মূল্যায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য এবং নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য, পলিটিক্সে আমাদের অপোজিশন আছে, সেই অপোজিশনকে মোকাবেলা করার জন্য দলকে আরও বেগবান আর আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে কোনো দল সরকারে থাকলে প্রায় সময়ই বেসামাল অবস্থা হয় তাদের তৃণমূলের। এজন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকার যারা এসছেন তারা, একজন বিশ্লেষক বলছেন, এর জন্য নেতৃত্বের পরিবর্তন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। একদম ছেড়ে দেন যে তারা যা খুশি করবে এবং তাদের ব্যাকআপ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার ব্যাকআপ দেবে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে না এবং এক ধরনের ক্ল্যাশ তৈরি হবে। কারণ এখন কিন্তু যারা যেমন এনসিপির সদস্যরা আছে, জামায়াত ইসলামের সদস্যরা আছে, সবাই কিন্তু তৎপর এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও তৎপর। ফলে মানে এই জায়গাটি, মানে আমি বলবো যে স্থানীয় রাজনীতির যে যেমন করে মানে টেনে ধরা হচ্ছে, এই টেনে ধরে রাখতে হবে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করে বিএনপি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রস্তাবিত 9টি প্রকল্পের মধ্যে 8টির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সারা দেশে গ্রামীণ এলাকায় সড়কের রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি অর্থায়নের 20,082 কোটি টাকার একটি প্রকল্প। মূলত অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন খাতে সেবার মান বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে এসব প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভোলা এলাকায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আমাদের সামগ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এডিপি বাস্তবায়ন, এটা আসলে খুবই ধীর গতিতে চলে যায় এবং এইটার ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায় না। অর্থনৈতিক ক্ষেত্রে যে এডিপি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন জোনায়েদ সাকি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। না, এটা তদন্তের বিষয়ে যে রিপোর্ট উত্থাপিত হয়েছে, তদন্ত রিপোর্টের বিষয়ে ব্যক্তি চিহ্নিত এখনো হয়নি। তদন্ত রিপোর্টের ক্ষেত্রে যে যারা 2027 সালে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সর্বোচ্চ ব্যয় প্রায় 8 লাখ টাকা ও সর্বনিম্ন 5 লাখের বেশি ধরা হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাবের নেতারা এই প্যাকেজ ঘোষণা করেন। গেলবারের তুলনায় এবছর প্রতিটি হজ প্যাকেজের ব্যয় বেড়েছে। এজন্য সৌদিতে খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন হাব। নুরনবী সরকারের প্রতিবেদনে বিস্তারিত।
ধর্ম মন্ত্রণালয়ের হজ প্যাকেজ ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই হাব তাদের ৩টি হজ প্যাকেজ ঘোষণা করল। বুধবার হাব নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে 3টি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরে। তাতে সর্বোচ্চ প্যাকেজ ব্যয় প্রায় ৮ লাখ টাকা ও সর্বনিম্ন ৫ লাখের বেশি। ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ভেদে হজের খরচ ৩,০০০ টাকা থেকে প্রায় ৪৫,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৭,৯১,০৬০ টাকা ২২ পয়সা। আর ২ নম্বর যেটা হজ প্যাকেজ, ২ নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে ৫,৯৫,৫৮০ টাকা ২৮ পয়সা। ৩ নম্বর যেটি সাশ্রয়ী মূল্য যে একটা প্যাকেজ সরকারের সাথে আমরা বান্ধবী করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে ৫,১৩,৫৪৫ টাকা ৬ পয়সা। সংগঠনটি জানিয়েছে খরচ বৃদ্ধির জন্য দায়ী সৌদি কর্তৃপক্ষ, তবে দাবি করেন তাদের প্যাকেজের মান ভালো। সৌদি আরবের সেই রকম বি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। ২০২৭ সালের ১৫ মে হজের সম্ভাব্য তারিখ। হয়রানিমুক্ত করতে প্রতিবারের মতো এবার ৩১ জুলাই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার আয়োজন করতে যাচ্ছে হাব। রুনবী সরকার, ৭১, ঢাকা। ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জাতীয়তাবাদ ধারণের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেউ এর বিপরীতে গেলে তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশি জাতীয়তাবাদী সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। স্বার্থের ভিত্তিতে সব প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখবে বলেও তিনি জানান। ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে, তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি, আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি, তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। কোনোভাবেই তা করা যাবে না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল এবং ফাতেমা আনোয়ারের হাইকোর্টের বেঞ্চে এই রুল দেওয়া হয়। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। দর্শক, ভারতের আন্দোলন নিয়ে কথা বলতে আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত সংবাদ সংযোগে। শুরুতে একটু জানতে চাবো, আজকেও দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে আসলে আন্দোলন এখন কোন দিকে যাচ্ছে বা কত দূর আসলে গড়াতে পারে? তাদের জীবনের ভবিষ্যতের প্রশ্ন, সেই জন্য একটা স্পর্শকাতর বিষয়। গত মে মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই বহু ছাত্র আত্মহত্যা করেছেন। ফলে এটা তাদের জীবনের প্রশ্ন বলে তারা এই প্রথম একটা আন্দোলন শুরু করলেন, যে আন্দোলনটায় সমস্ত ব্যাপকভাবে দেশ জুড়ে ছাত্রদের মধ্যে একটা সাড়া পড়েছে, যে কারণে রাজনৈতিক দলগুলো সামিল হতে বাধ্য হচ্ছেন। আজও দিল্লির যে অবস্থা, তাতে যন্তর মন্তরে সমস্ত জমায়েত বাড়ছে এবং একই সঙ্গে কিন্তু মধ্য দিল্লির যত মেট্রো স্টেশন আছে যাতায়াত নিয়ন্ত্রণ এবং মধ্য দিল্লির সমস্ত 17টা মেট্রো রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে অন্য জায়গা থেকে ছাত্ররা সেখানে জমায়েত হতে না পারে। একই সঙ্গে সরকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে তারা আবার বৈঠকে বসতে পারে এবং পার্লামেন্টে যে আলোচনার দাবি বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন, আজকে সরকার পক্ষ জানিয়েছেন যে তারা আলোচনায় রাজি আছেন। এখন বিরোধী দলকে ঠিক করতে হবে কিভাবে, কি পদ্ধতিতে আলোচনাটা হবে। কিন্তু যেটা মূল বিষয়, সেই মূল বিষয়ের সমাধান একমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই আন্দোলন সহজে প্রত্যাহৃত হবে বলে আমার মনে হচ্ছে না। এবং সরকার পক্ষ সেইটা তো মানবেন কিনা, যেটা মোদী সরকারের একদম একটা পরাজয় ঘটবে, সেটা মোদীর মতো একজন প্রধানমন্ত্রী মানবেন কিনা এ নিয়ে সংশয় আছে। ফলে বিষয়টা এখনই সমাধান হচ্ছে এরকম কিছু নয়। এবং আমার ধারণা, আমি যে অভিজ্ঞতায় বুঝেছি, জটিলতা বাড়বে যদি না সরকার উপযুক্তভাবে ছাত্রদের রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করতে পারেন আলোচনা করে। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ গতকাল ককরোচ পার্টি থেকে কংগ্রেস দলকে মানে ধন্যবাদ জানিয়ে তারা বিবৃতি দিয়েছেন, যেহেতু রাহুল গান্ধী এরকম একটা বিষয় নিয়ে আন্দোলনে নেমেছেন এবং প্রধানমন্ত্রী ঘরের বাড়ির সামনে ধর্নায় বসার অর্থ সরকার পক্ষ নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছেন। ফলে এটা ভারতের রাজনীতিতে একটা নতুন দিক, একটা নতুন ঘটনা। এক সময় আমরা যখন আম আদমি পার্টির আন্দোলন দেখেছিলাম, তারপরে একটা নতুন ধরনের আন্দোলন। এটা এক ধরনের ভারতের, আমি দেখছি বলতে পারি, খুব ছোট হলেও একটা জেনজি আন্দোলনে রূপান্তরিত হতে চলেছে। আর একটু যদি বলেন যে শিক্ষামন্ত্রী বলছেন আসলে শিক্ষার্থীদেরকে এখানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে আসলে তিনি কি বলেছেন, বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল, এই বিষয়ে তিনি কি কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এখনো শিক্ষামন্ত্রী তিনি বলছেন বিরোধী দল ছাত্রদের ব্যবহার করছে। বিরোধী দলের কাজই হচ্ছে ছাত্রদের ব্যবহার করা তাদের রাজনৈতিক স্বার্থে। তারা তো কোনো ধর্মীয় সংগঠন নয়। তারা ভবিষ্যতে সরকারকে বিপর্যস্ত করে ক্ষমতায় আসার জন্য যে পথ নেওয়া দরকার তাই করবে, সেটা স্বাভাবিক ঘটনা। কিন্তু শিক্ষামন্ত্রী যেটা বলছেন, মূল দাবি যেটা, যে তাকে নৈতিক দায়িত্ব নিতে হবে এই পরীক্ষায় যে বিভ্রাট সৃষ্টি হয়েছে। এবং ভারতবর্ষে কিন্তু আরো কিছু রাজ্যে এরকম প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এটা একটা অদ্ভুত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নামে কিছু ছোট ছোট কোচিং সেন্টার তারা একটা ব্যবসা বাঁধিয়ে রেখেছেন, যার প্রকারান্তরে প্রচ্ছন্ন মদত কিছু কিছু রাষ্ট্র সরকারের থেকেও আসছে বলে অভিযোগ। ফলে এই কারণে এটা সমাধানটা যদি না করা যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে। ফলে ছাত্ররা চান একটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধানটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা চলছে। দেখা যাক সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে আলোচনায় সমাধান বেরোয় কিনা, কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছেন এটা একটা জাতীয় সমস্যা, সকলে মিলে সমাধান করা দরকার। জি, অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভারতের আন্দোলন নিয়ে কথা বলতে দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দর্শক, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া অফিসে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। কথা বলি, সেটা হচ্ছে যে আগামী 2 দিন বৃষ্টি কেমন থাকবে সারা দেশে, দেশের কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকবে কিনা, এই অবস্থা। এর বাইরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই তো? ঠিক আছে। ভারী বন্যার কোন সংখ্যা, যেটা সিলেট আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটাও বলবেন। আচ্ছা, এই দোল আটকে দেন। হ্যাঁ, কিশোর করবো। আর যেটা হচ্ছে যে বৃষ্টিপাত চলমান রয়েছে, এটা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অনেকটা কমে গেছে, তবে এখনো ভারী বর্ষণ সময় রয়েছে, বিশেষ করে আপনার বরিশাল এবং হচ্ছে আপনার চট্টগ্রামে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টা। এর ভিতরেও যে আপনার অতি ভারী বা ভারী বর্ষণ বেসিক্যালি আপনার কক্সবাজার, তারপর হচ্ছে বান্দরবান, এইসব জায়গাতে সম্ভাবনাই বেশি। সে তুলনায় চট্টগ্রামে বৃষ্টি কিছুটা হবে, যদিও ভারী বর্ষণ হবে সে তুলনায় কম হবে। তো আজকে বৃষ্টি হচ্ছে বিশেষ করে আপনার টেকনাফ, কক্সবাজার এসব জায়গাতে আগামী 24 থেকে 48 ঘন্টা, বিশেষ করে আপনার কক্সবাজার, তারপরে টেকনাফ, বান্দরবান এইসব জায়গাতে আপনার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সে তুলনায় চট্টগ্রামে একটু কম থাকবে, তারপর চট্টগ্রামে ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি বিশেষ করে আপনার উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টি যেটা এই সময় নর্মাল যে বৃষ্টি, এই বৃষ্টিটাই চলমান থাকবে। আগামী 2 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এর সঙ্গে বলা হচ্ছে যে আগামী 5 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারা তুলনামূলক কমলেও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকে। এই তথ্য ঠিক আছে?
না, এখানে যে জিনিস এটা হচ্ছে আপনার যে আমাদের যেটা এখন লেটেস্ট যে আমাদের যে অ্যানালাইসিস আমাদের মডেল আউটপুট এক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে শুধু বরিশাল চট্টগ্রাম এই দুটো ডিভিশনে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে আপনার কক্সবাজার, টেকনাফে এইসব জায়গাতে। তবে আগের মতো এরকম টানা বৃষ্টি হবে না যে একবারে 3-4 দিন যে আপনার অতি এক্সট্রিম লেভেলে বৃষ্টি ওইরকম না, যেটা আপনার ভারী বর্ষণ বলতে আপনার 50 থেকে আপনার 100 বা এরকম হওয়ার পসিবিলিটি আছে। তাও এটা আপনার টেকনাফ, আপনার কক্সবাজার, বান্দরবান এইসব জায়গাতে বেশি, এবং চট্টগ্রাম সে তুলনায় কিছুটা কম থাকবে। আর দেশে দর্শক, আবহাওয়া অধিদপ্তরে রাজধানী এবং দেশের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি ব্রিফ চলছিল, আমরা সরাসরি সেখানেই ছিলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।